This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। আজ ঠোঁটকাটা আমি শুভজিৎ। নিধুবাবুর সেই টপ্পাটা আপনাদের মনে আছে না? আজকে ঠোঁটকাটায় নিধুবাবুর টপ্পা আমাদের কোনো বিষয় নয় ঠিকই, কিন্তু প্রাসঙ্গিক নয় এটা বলতে পারছি না। টপ্পার সেই দুটো লাইন যেন এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক। ওই যে, এ মহিমণ্ডলে তোমারই তুলনা তুমি প্রাণ, আর রাজনীতির মহিমণ্ডলে সেখানে তুলনার দাড়িপাল্লাতেই তো মন জপ নাম স্তুতি। দেখুন, তুলনা টানতে নেতাজির নাম নিয়ে মমতা স্তুতি কুণাল ঘোষের। আর কি, যেই না এ ঘটনা ঘটল অমনি রাজনীতি সরগরম। আমি সেই খবরে আসব, তার আগে আর এক স্তুতির রাজনীতিও রয়েছে, আর সে পথে হেঁটেই এবার ধমক রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার। সেটাও প্রচ্ছন্নে স্তুতি বটে। একেবারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি ধমক দিলেন। কেন ধমক দিলেন? বিদ্যাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? একবার দেখুন এবং শুনুন। কোথায় একটা ডিসপ্লে, একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? What is the philosophy to organize this মেলা? ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলার উদ্বোধন, আর সেই উদ্বোধনে গিয়েই ধমক সেচমন্ত্রীর। মানস ভূঁইয়ার ক্ষোভ, মেলা হচ্ছে অথচ মুখ্যমন্ত্রীর ছবি নেই। দুঃখ হয়েছে তাই বললাম ভাই, মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন না। আমি তো গেট থেকে বীরসিংহ অব্দি এলাম প্রায় 9.5 কিলোমিটার, একটাও বিদ্যাসাগরের ছবি দেখিনি, একটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিনি। যে যে পারে সহ্য করবে, বাট আই এম দ্য লাস্ট পারসন টু টলারেট ইট। ছবি নেই, ক্ষুব্ধ সেচমন্ত্রী। তখন মঞ্চে বসে ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি পিংলার বিধায়ক অজিত মাইতি সহ একাধিক বিশিষ্টরা। খুব কষ্ট হচ্ছে রামবাবু, আশিস বাবু, শঙ্কর বাবু, জেলা পরিষদের কর্মকর্তারা, শুধরে নিন। দিলীপ মাঝি, ভুল শুধরে নিন। মন্ত্রীর নিশানায় আয়োজকরা। তার মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনা ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। আপনাদের মাথায় আসে না কেন? মন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর স্তুতি, সেই কারণেই তো ছবি চাই। অনুরোধ হাত জোড়ো করে, বিদ্যাসাগরের নাম নিয়ে যখন কোনো কাজ হবে, আর আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি যে উজাড় করে ভালোবাসা দিয়ে বীরসিংহের উন্নয়ন, ঘাটাল, ক্ষীরপাই, খড়ার, চন্দ্রকোনার উন্নয়ন, এত কিছু দিয়েছেন, সেগুলো বলবো না? একটা ডিসপ্লে থাকবে না? তাহলে তোমারই তুলনা তুমি প্রাণ, আর সেখানেই মানুষ দর্শনে বিদ্যাসাগর। কি বুঝলেন তাহলে? কি কারণ? নিশ্চয়ই আপনারা ভাবছেন নেত্রীর নজর টানতে, মানে দলে নাম্বার বাড়াতে। বারে বারেই সামনে এসেছে এই ধরনের চাটুকারিতার নজির। আবারও দেখাবো আপনাদের। হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যেদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভগ্নী নিবেদিতার ছায়া দেখতে পাই। ভগ্নী নিবেদিতার সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো নিয়ে আমি কিছু বলবো না। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মে সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে।
তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। নির্মল মাঝির এই বক্তব্য অনভিপ্রেত, অবাঞ্ছিত, তালজ্ঞানহীন দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন। সেদিন কুণালবাবু বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন। কোন বিষয়টি? নির্মল মাঝির সেদিনের স্তুতি তালজ্ঞানহীন বলেছিলেন, অবাঞ্ছিত বলেছিলেন। মানে রাজনীতির স্তুতিতে দলের শীর্ষ নেতৃত্বের নজর কাড়া যায়। কি বুঝলেন আপনারা পরপর এগুলো দেখে? বেহিসাবি কথার নেপথ্যেও অনেক হিসেব থাকে, জানেন তো। আচ্ছা, সেদিন নির্মল বচনে কুণাল ক্ষুব্ধ হয়েছিল, আর আজ সেই কুণালের বচনেই কিন্তু সরগরম রাজনীতি। ভাবুন তাহলে, সার্কেল। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির তুলনায় নেতাজিকে টেনে আনলেন কুণাল ঘোষ, কিন্তু কেন? কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের যে লোপ্পা বল, সেই লোপ্পা বলেই এক প্রকার ছক্কা হাঁকালেন তৃণমূলের বাগ্মী নেতা। শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে সোমেন মিত্রর মূর্তি উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর সেই অনুষ্ঠানেই বলতে গিয়ে প্রদীপ ভট্টাচার্য বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিলেন সোমেন মিত্র বাধ্য হই। এই প্রশ্ন উঠছে। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। 1997 সালের 21শে ডিসেম্বর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। ইতিহাসের পাতা উল্টে সেই কথাই প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মুখে। 2017 সালে রাজ্যসভার সাংসদ হন নির্বাচিত এই প্রদীপ ভট্টাচার্য। সেদিন কংগ্রেস ছাড়াও তৃণমূলের 6 ভোটও তাঁর ঝুলিতেই যায়। তারপরই তো রাজ্যসভার তিনি যেতে পারলেন রাজ্যসভার। সেই প্রদীপ বাবুর মুখে এখন প্রায়শ্চিত্তের কথা। ভাবুন, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে, এমনটা প্রদীপ ভট্টাচার্য বলছেন। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো, তো আজও বুঝতেই পারছেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। যখন প্রচন্ড গর্ভযন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো না। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে
আমরা কখন কিভাবে উঠে আসব। তাকে নিশ্চিতভাবে রাজনৈতিক অবস্থান থেকে হয়তো আমাদের দলকে মানে বিরোধিতা করতে হয়, কিন্তু বাস্তব হচ্ছে তিনি নিজেও বোঝেন, তিনি তো সেই সময়ের ঘটনাগুলো সাক্ষী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাটা কংগ্রেসের একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারণ আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোট আছে। অধীরবাবু খোঁচা দিলেন কি? 2017 সালে তৃণমূলের অতিরিক্ত 6 ভোটের কথা মনে করালেন কি? ওদিকে আবার প্রদীপ ভট্টাচার্যর বাড়ানো পাস ধরেই এগোলেন কুণাল ঘোষ, আর সেই কথা বলতে গিয়ে স্তুতি, মমতা স্তুতি করলেন, নেতাজিকে তুলনায় টানলেন কুণাল ঘোষ। রাজনীতিতেও দেখেন, কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন, কংগ্রেসের সভাপতি থেকে ইস্তফা দিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন সুভাষচন্দ্র বসু, সেটা 1939 সাল। কিন্তু এত বছর পরে নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা কুণাল ঘোষ করছেন। আজ দেশ স্বাধীন, তখন দেশ স্বাধীন ছিল না। স্বাধীনতার লক্ষ্যে সেদিন ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র বসু, তারপর দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু নেতাজি হয়েছেন। সেই ইতিহাস মনে করে দেশবাসী আজও গর্বিত, আজও গর্ব অনুভব করে। কিন্তু সেই নেতাজিকেই রাজনীতির তুলনায় টেনে আনলেন কুণাল বাবু। কেন? রাজনীতির হাওয়া গরম করতে কি? স্ট্র্যাটেজি কি? সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের স্বাধীনতা দাও, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। একটা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ, আর কুণাল ঘোষ চোর। সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন উন্নত ভারতের গৌরব গাথা তৈরি করতে, দেশকে সমৃদ্ধশালী করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী বাঙালিকে কিভাবে ভাতাজীবী বাঙালিতে পরিণত করেছে আপনারা দেখেছেন। উৎপাদন শিল্পের বদলে চপ শিল্প পশ্চিমবঙ্গে প্রবর্তন করেছে আপনারা দেখেছেন, এবং 7 লক্ষ কোটি টাকার ঋণ আমাদের মাথায় চাপিয়ে দিয়ে উনি তো নেতাজির থেকে বড় নেত্রী হবেন। তবে আমি এইটুকু বলবো, এই ধরনের অর্বাচীন মন্তব্যের কোনো উত্তর হয় না। উত্তর যদি দিতেই হয়, খালি একটা কথা বলবো বাংলার মানুষকে, এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারে। কুণাল ঘোষের মুখে তুলনায় নেতাজি। রাজনীতির হাওয়া গরম তো হলো, আর সেই সরগরম রাজনীতিতে অন্য সব ইস্যু ধামা চাপা পড়ে গেল কি? হ্যাঁ, খুব সচেতনভাবে প্রশ্ন রাখতে হচ্ছে আমাদের। তাহলে ঘোলা জলের রাজনীতিতে কুণালের মন্তব্য কি বেফাঁস, নাকি সবটাই অঙ্ক কষে, স্ট্র্যাটেজি? মানে রাজনীতির অঙ্কে কি নজর ঘোরানোর কৌশল এটা? এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। 24 সালের প্রথম দিনে রাজনীতি সরগরম, স্রেফ কুণাল বাবুর এক কথায়। 24 জানুয়ারি থেকে 25 জানুয়ারি রোজ রোজ চালিয়ে খেলেছেন কুণাল ঘোষ। বলতে পারেন খবরে থেকেছেন। এখন রাজনীতির পাতে যেমন শিল্পী বয়কট। দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি, প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত কেউ মানছেন না?
ঠিক এই শেষ কথাটাতেই হইচই রাজনীতিতে। এক ইস্যু যেতে না যেতেই এবার কুণালের তুলনায় নেতাজি। সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী। যে কুণাল ঘোষের মতো মানে নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নিউসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। দিদির নির্দেশাই করছে। এরা তো সব জানেন তো এদের প্রতি, কখনো তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া, জেল খাটা, দিদির বিরুদ্ধে কথা বলা, লম্বা লম্বা চিঠি লেখা। দেখুন, 12 হাত কাপড় লাগে শরীর ঢাকার জন্য। সেই 12 হাত কাপড় যখন ছিঁড়তে ছিঁড়তে 8 হাতে পরিণত হয়, তখন একদিক ঢাকতে গেলে অন্য দিক বেরিয়ে পড়ে। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে তাহলে আপনারা অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। সব ব্যাপারে এই ধরনের ছাড়া গরুকে ছেড়ে রাখলে এই ধরনের ছ্যাবলামি করবে, এইটাকে বোধহয় আপনাদেরও প্রশ্রয় দেওয়া উচিত নয়। দিদির দালালি করা, কখনো খোকাবাবু দালালি করা, খোকাবাবু দালালি না পোষালে দিদির দালালি করা, এদের কোনো প্রশ্নের জবাব আমার দেওয়ার রুচি নাই, মানসিকতা নাই। তৃণমূলের মুখপাত্র সরকারকে এদিক ওদিক ঘুরিয়ে যতই আড়াল করার চেষ্টা করুক, যে পরিমাণ কালিমা লেগে রয়েছে তৃণমূল নামক এই ব্যবস্থাটির উপরে, সেই কালিমায় 8 হাত কাপড়ে আর ঢাকবে না। তাহলে কুণালের বেফাঁস মন্তব্য নাকি সব অঙ্ক কষে? এটাই কৌশল। একসময় রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে দল ছেঁটে ফেলেছিল সেই মন্তব্যের জন্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তাপস রায়ের প্রশংসা করায় সেই রাজ্য সাধারণ সম্পাদক পদেই আবারও কুণাল ফেরেন চুপি চুপি। গত নভেম্বরেই সেই খবর সামনে আসে। প্রশ্নটা সেদিনই করা হয়েছিল, আনুগত্য না পারফরমেন্স, কোন মাপকাঠিতে কামব্যাক? এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না। এই বিষয়টা কোনো মন্তব্য করব না, এটা একদম শীর্ষ নেতৃত্বের বিষয়। কিন্তু আমি দলের প্রতি অনুগত, আমি পারফর্মও করি। বেশ কয়েকটা কথা বলার আছে, কারণ আমি ঠোঁট কাটা, সেগুলো বলবই, জানি আপনাদেরও কথা। এই যে কুণালবাবু যে কথাটা বলে তার বক্তব্য শেষ করলেন, সেখানে তিনি বলছেন আমি দলের প্রতি অনুগত, আমি পারফর্মও করি। তাহলে এক্ষেত্রে দুটো শব্দ পাশাপাশি অবস্থান করছে, এক আনুগত্য আর একটা হচ্ছে পারফরমেন্স। এই আনুগত্য দেখানোর জন্য পারফরমেন্স যদি দুটোকে আমরা একসাথে করে দিই, তার কারণ যে কারণে পদ থেকে যেতে হয়েছিল তারপর চুপি চুপি সেই পদে আবারও বহাল, তাহলে কি সেই পারফরমেন্স মানে এই স্তুতি মার্কা পারফরমেন্স না করে গেলে ওই ধরনের আনুগত্য দল দেখাবে, ওই ধরনের ঔদ্ধত্য দল দেখাবে? এই প্রশ্নগুলো আমি ঠোটকাট আপনাদের সামনে রাখলাম, তার কারণ সেই দিন কুণাল ঘোষ নির্মল মাঝির বক্তব্যকে সরাসরি বলেছিলেন অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় এবং তাল জ্ঞানহীন। আজ কুণাল ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স নেতাজি সুভাষচন্দ্র বসুর পারফরমেন্সের সঙ্গে তুলনা করে ফেলছেন, তাহলে এই পারফরমেন্সের পার্সপেক্টিভটা তাহলে কি আনুগত্যের বহিঃপ্রকাশ? এ প্রশ্ন রাখলাম, তার কারণ এ প্রশ্ন তারাই তুলে দিচ্ছেন, আমরা উচ্চারণ করলাম, উত্তর সময়ের হাতে। এনিওয়ে, এত গুতো শৈলে হয়, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে ভুল ধরিয়ে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, কিন্তু তারপরেও পরিস্থিতি যেকে সেই, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কোনো বাস্তবায়ন নজরে পড়ছে না। বীরভূমে অবৈধভাবে বালি উত্তোলন চলছেই, সে ছবি সামনে চলে আসছে। মুখ্যমন্ত্রীর বার্তার পর পুলিশ নড়ে চড়ে বসেছিল বটে, কিন্তু প্রশাসন চলে ডালে ডালে আর বালি মাফিয়ারা চলেন পাতায় পাতায়। অতকিম ধরপাকড় শুরু হতেই রুট বদলে ফেলেছে পাচারকারীরা। যেই মুহূর্তে তাদের রুট ম্যাপ যারা ধরপাকড় করবেন তারা জেনে গেছেন, তারা অমনি অন্য রুটে চলে গিয়েছেন, উদ্দেশ্য বালি পাচার। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে অবাধে চলছে বালি পাচার। শুধু বালি তোলা হচ্ছে নৌকা দিয়ে, এবং সেই নৌকা দিয়ে বালি তোলার পর সেই বালিগুলিকে পাচার করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়।
এ জেলাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ প্রশাসন কিছুটা হলেও সক্রিয়। বন্ধ রয়েছে একাধিক বালিঘাট, ধরপাকড় চলছে জেলার বিভিন্ন জায়গায়, আর সে কারণেই রুট বদল করেছে বালি মাফিয়ারা। লক্ষ্য করে দেখুন, সেটা নানুর বিধানসভা এরিয়ার মধ্যে বালিটা পাচার হচ্ছে না বালি তোলা হচ্ছে, না সেটা পূর্ব বর্ধমান এরিয়া দিয়ে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য রাখা হচ্ছে কোথাও কোনো অবৈধ বালি কারবার না তো চলছে না চলতে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন, তারপরেও এই কাজল শেখের মতো লোকেরা তারা যা বলেন না, মাঝে মধ্যে ওই বিস্মিত হতেও দুবার ভাবতে হয় যে তারা এক্ষেত্রেও ওই বর্ডার মানে এক পশ্চিমবঙ্গ, তার বেশ কিছু জেলা, সেই জেলা এক জেলা বলছে কই এই জেলায় তো হচ্ছে না ওই জেলায়। আরে মশাই, গোটাটা তো পশ্চিমবঙ্গের বুকেই ঘটছে। আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই তো বলছেন যে তিনি বীরভূম নিয়ে খুশি নন। আর বীরভূম বললেই এই দ্বৈরথ, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, হঠাৎ করে তাদের দেখতে পাওয়া গেলে আমরা কিরকম একটা আনন্দ পেয়ে যাই যে বিরল দৃশ্য বলে সেটাকে আখ্যায়িত করা হয়। তারপর আবার সেই দৃশ্যর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় একে অপরকে নাম না করে নিশানা। ইদানিং পশ্চিমবঙ্গের এই হাল, এই ছবি। আর এই যে বালি পাচারকারী, তারা এই গোটা বিষয়টার সুযোগ নিচ্ছেন। তাদের যেই মুহূর্তে তাদের রুটটা দেখতে পাওয়া গেল, তারা রুট চেঞ্জ করে ফেলছেন, ফলে পাচারের রুট বদল। সূত্র মারফত আমরা জানতে পারছি বীরভূমের নানুর থেকে মঙ্গলকোট কিংবা সুপুর থেকে ভেদিয়া হয়ে ঘুষকরা, এই সমস্ত রুটে বালি পাচার হচ্ছে। হ্যাঁ, আমাদের সোর্স বলছে বীরভূম থেকে বালি প্রথমে পূর্ব বর্ধমানে যাচ্ছে, সেখান থেকে নাকি তা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমি তো টোটকাটা, আপনাদের প্রশ্নটা আমি আরও একবার রাখছি। এই এত কিছু ঘটছে, আমরা সূত্র মারফত জানছি, আমরা সাংবাদিকটা, আমাদের সোর্স খুব স্ট্রং হয়। প্রশাসনেরও তো সোর্স আছে, প্রশাসন জানতে পারছে না নাকি দেখতে পাচ্ছে না, আমাদের জানা নেই সেটা। যদি কোথাও কোনো অবৈধ কারবার চলে আপনারা ভিডিও ফুটেজ আমাদেরকে দেন, আমরা পুলিশ প্রশাসনকে দেবো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মন্ত্রী বলছেন ডিআইবি কি কাজ করছে, আইবি কি কাজ করছে, ওরা কিচ্ছু করে না। হ্যাঁ, বললেন এসপি কি করছে, এসপি অপদার্থ, ওদের সবকে সরাও, কাউকে সরায়নি। আমি বলছি দেখুন, খবর আপনারা পেয়ে গেছেন যে রুট পাল্টেছে, অথচ দুই জেলার পুলিশ, বিশেষ করে বর্ধমান জেলার পুলিশ, তারা বলছে কিছু জানি না। পাচার কাণ্ড পশ্চিমবাংলায় ক্রমশ বাড়ছে, সবাই বুঝতে পারছেন। মাঝে মাঝে রুট বদল হচ্ছে, গরু পাচারের রুট মাঝে মাঝে বদল করেছে, এখন বালি পাচারের রুট বদল করছে। এক জায়গাতে নজর তো আরেক জায়গাতে খুলে দেওয়া হলো। কি অদ্ভুত না, আসলে সব জানে, পুরোটাই টাকার বিনিময়ে হয়। এই বন্দোবস্তটা এখন বীরভূমের জায়গায় বর্ধমান দিয়ে বেরোচ্ছে। বীরভূমের প্রশাসনের ওপরে সেই ভরসা করতে পারছে না, হয়তো বর্ধমানের প্রশাসনের ওপরে ভরসা করছে, বা টাকার খেলায় হয়তো বর্ধমান বীরভূমের চাইতে এখন বেশি সাহায্য করতে পারবে, কালীঘাটে টাকার যোগান ঠিকমতো থাকবে। মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী জানাচ্ছে, যাদেরকে বলছে তারা আপনাদের উত্তর দেবেন, নিশ্চয়ই সবাই জানে। না, আমি এগুলো জানি না। মুখ্যমন্ত্রী শুধু বলছেন না, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, পুলিশ সতর্ক হলো, আর তারপর পাচারের রুট বদল। এর শেষ কোথায় বলুন তো? অস্তিত্ব নেই। শুধু মহানন্দা কেন, আপনি সুবর্ণরেখা, কাঁসাই, এই যে রামনগরে বসে আছেন, দেপালের পর থেকে বাধিয়া পর্যন্ত লুট আর লুট। এখানে বিলাস বালি র্যাকেট, তার সঙ্গে জিহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত। কোথাও নেই, এই কাছে সুবর্ণরেখা, আপনি যান এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোনো নদীর অস্তিত্ব নেই। তমলুকে হাত দিয়েছিল, জনগণ তাড়া করতে পালিয়েছে কয়েকদিন আগে। সব জায়গায় একই জিনিস চলছে। বেশ, এটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। ব্রেকের পর আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরবো, ঠোঁটকাটা স্পেশাল।